অন্ধকারকে আমি চাক্ষুষ করি চোখের মাধ্যমে, কিন্তু অন্ধকারকে অনুভব করতে হয় আত্মা দিয়ে। আমার নাম অতনু। আজ আমি যে কাহিনী বলতে বসেছি তা শোনার পর আপনাদের চেনা জগৎটা চিরতরে বদলে যেতে পারে। 10 বছর আগে বীরভূমের এক প্রত্যন্ত প্রান্তে অজয় নদীর অববাহিকায় আমি গিয়েছিলাম সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা ব্রিজের কাজে। জায়গাটার নাম ছিল রাক্ষসখালী। সেখানকার মাটি রক্তের মতো লাল। লোকে বলে বহু বছর আগে এক বর্গী হামলায় এখানে একসাথে কয়েক হাজার মানুষের শিরচ্ছেদ করা হয়েছিল, আর সেই রক্তে ভিজে এই মাটি আজও তপ্ত হয়ে থাকে। রাক্ষসখালীর একদম শেষ সীমানায় ছিল এক প্রাচীন শ্মশান। সেখানে কোনো বসতি নেই, শুধু মাইলের পর মাইল আদিগন্ত ধুধু প্রান্তর, আর মাঝে মাঝে কিছু কালচে হয়ে যাওয়া বট গাছ। আমাদের ক্যাম্পটা ছিল ওই শ্মশানের একদম গা ঘেঁষে। প্রথম দিন যখন ক্যাম্পে ঢুকলাম, আমার নাকে এলো এক তীব্র গন্ধ। শুধু পোড়া মাংস নয়, তার সাথে মিশেছিল এক অদ্ভুত ধূপ আর পচা কাদার গন্ধ। বিকেলের আলো যখন মরে আসছিল, দেখলাম নদীর পাড়ে কয়েকশো চিতা থেকে একযোগে হালকা নীল রঙের ধোঁয়া উঠছে, অথচ আশেপাশে কোনো মরা পোড়ানোর লোক নেই। আমাদের লেবাররা সন্ধ্যার পর ক্যাম্পে আর থাকতে চাইত না। তাদের সর্দার হারু একবার আমায় আড়ালে ডেকে বলেছিল, দাদু, এ মাটি জ্যান্ত মানুষের ঠাঁই নয়। রাতের বেলা যখন ওই বট গাছের পাতাগুলো জর করে নড়ে, তখন বুঝবেন ওগুলো বাতাস নয়, ওগুলো হলো সেই সব অতিরিক্ত আত্মা যারা আজও সীতার আগুন খোঁজে। আমি হারুর কথা শুনে হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই প্রথম রাতে যখন চারিদিকে পিনপতন নিস্তব্ধতা, হঠাৎ শুনতে পেলাম কে যেন আমাদের কেবিনের মেঝের নিচে থেকে মাটি খুঁড়ছে। মনে হলো কেউ ভারী নখ দিয়ে মাটি সরিয়ে উপরে উঠে আসতে চাইছে। আমি টর্চ নিয়ে বাইরে বেরোলাম, কিন্তু বাইরে কেউ নেই। শুধু নিঝুম শ্মশানের মাঝে এক অদ্ভুত সরসর আওয়াজ হচ্ছে। আমি টর্চের আলোটা নদীর চরে ফেললাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। দেখলাম চরের বালিগুলো নিজে থেকেই নড়ছে, আর বালির ভেতর থেকে বেরিয়ে আসছে সাদা সাদা কিছু জিনিস। ওগুলো পাথর নয়, ওগুলো মানুষের হাড়। শত শত বছরের পুরনো কঙ্কাল যেন বালির বুক চিরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছে। আমি শ্মশানের সেই কঙ্কালগুলোর দিকে তাকিয়ে পাথরের মতো দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই আমার ঠিক কানের কাছে এক অতি ক্ষীণ কর্কশ কণ্ঠস্বর ভেসে এলো। কেউ যেন শুকনো কাঠ ঘষছে। বাবু, শ্মশানের অতিথিরা কিন্তু আপনার দিকেই নজর দিচ্ছে। আজ রাতে ওদের খুব খিদে পেয়েছে।
আমি চমকে ফিরে তাকালাম। দেখলাম এক বৃদ্ধ, তার গায়ের চামড়া ঠিক যেন পুড়ে যাওয়া কাঠের ছাইয়ে ঢাকা, পরনে একটা জীর্ণ রক্তাভ গামছা, তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লা। সে নিজেকে ভোজুডোম বলে পরিচয় দিল। ভোজু যখন কথা বলছিল, তার চোয়ালটা নড়ার সময় এক অদ্ভুত কটকট শব্দ হচ্ছিল, ঠিক যেন হাড়ের সাথে হাড়ের কোনো সংযোগ নেই। ভোজু আমায় সতর্ক করল, ইঞ্জিনিয়ার বাবু, আজ অমাবস্যা, আজ রাতে নিশি পালন হবে। আপনি কেবিনে যান, আর ভুলেও কোনো ডাকে সাড়া দেবেন না। মনে রাখবেন, আজ যারা ডাকবে তারা আপনার পরিচিত কেউ হতে পারে, কিন্তু তাদের শরীরের ভেতরে কোনো আত্মা নেই। আমি ভোজুকে টাকা দিতে চাইলাম, কিন্তু সে তার মাংসহীন হাতটা বাড়িয়ে দিয়ে বলল, টাকা আমি খাই না বাবু, আমি খাই অন্য কিছু। এই বলে সে তার কোদালটা তুলে নিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি কেবিনে ফিরে দরজাটা ভেতর থেকে 3টে তালা দিয়ে বন্ধ করলাম। কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হলো সেই বিভীষিকা। কেবিনের টিনের চালে হঠাৎ করে কিছু একটা পড়ার শব্দ হলো, যেন ওপর থেকে কোনো ভারী পাথরের চাই বা কোনো মৃতদেহ এসে পড়েছে। আর তারপরেই শুরু হলো আঁচড়ানোর শব্দ। মনে হচ্ছে কেউ তার নখ দিয়ে টিনটা ফুটো করে আমার মাথার ওপরে আসতে চাইছে। রাত যত বাড়ছে, কেবিনের ভেতরকার তাপমাত্রা তত কমছে। হঠাৎ দরজায় করাঘাত হলো। বাইরে থেকে আমার ছোটবেলার বন্ধু সুমিতের গলা ভেসে এলো। সুমিত আজ থেকে 5 বছর আগে আমার চোখের সামনে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল, কিন্তু সেই গলার আওয়াজটা এতই জীবন্ত। অতনু, দরজা খোল রে। আমি সুমিত, বাইরে খুব ঠান্ডা রে, ওরা আমার পা দুটো চিবিয়ে খাচ্ছে, দোহাই তো ওর একটু জায়গা দে। আমি দরজার দিকে এগোতে যাচ্ছিলাম, ঠিক তখনই ভোজুডোমের কথা মনে পড়ল। আমি দরজার চাবিটা হাতে নিয়ে থমকে দাঁড়ালাম। দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। যা দেখলাম তাতে আমার মগজ যেন অবশ হয়ে গেল। দেখলাম সুমিতের মতো দেখতে কেউ একজন দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু তার মাথাটা ঘাড়ের ওপর নেই। মাথাটা সে তার নিজের হাতে ধরে আছে, আর সেই কাটা মাথার ঠোঁট দুটো নড়ছে আর কথা বলছে। হঠাৎ শ্মশানের সেই কয়েকশো চিতা একযোগে জ্বলে উঠল, কিন্তু সেই আগুনের রং ছিল গাঢ় বেগুনি। আমি দেখতে পাচ্ছিলাম চিতা থেকে মৃতদেহগুলো এক এক করে উঠে দাঁড়াচ্ছে। তাদের শরীর থেকে পচা মাংসের তালগুলো ঝরঝর করে মাটিতে পড়ছে, আর হাড়গুলো আগুনের তাপে মটমট করে ফাটছে। তারা সবাই মিলে আমাদের কেবিনটাকে ঘিরে ফেলল। তাদের সবার হাতে ছিল এক একটা পুরনো মানুষের খুলি। তারা সেই খুলিগুলো দিয়ে কেবিনের দেওয়ালে আঘাত করতে শুরু করলো। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা একটা বিভৎস ছন্দে নাচছে।
আর সেই ছন্দের মাঝখানে ভজুডোম তার কোদালটা আকাশে মুছিয়ে এক অমানসিক অট্টহাসি হাসছে। কেবিনের ভেতর এখন নিঃশ্বাস নেওয়া দায়। পচা লাশের গন্ধে আমার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ দেওয়ালের একটা ফুটো দিয়ে সেই লিকলিকে লম্বা আঙুলগুলো ভেতরে ঢুকে এলো। আঙুলগুলো মানুষের নয়, ওগুলো যেন এক একটা কালনাগিনী সাপ। নখগুলো চুনসুরকির দেওয়াল চিরে ভেতরে ঢুকছে। আমি হাতের কাছে থাকা একটা ভারী লোহার রড নিয়ে এসে আঙুলগুলোর উপরে আঘাত করলাম। একটা বিকট চিৎকার। সেই চিৎকারটা কোনো মানুষের নয়। মনে হলো হাজার হাজার আত্মা একসাথে আর্তনাদ করে উঠল। কিন্তু সেই চিৎকারটা থামার বদলে আরো তীব্র হলো। এবার তারা কেবিনের টিনের চালটা এক এক করে ছিঁড়তে শুরু করলো। ওপর থেকে রক্তবিন্দু পড়তে লাগলো আমার গায়ের ওপর। সেই রক্ত লাল নয়, ছিল আলকাতরার মতো কালো আর চটচটে। নাকে এলো সেই চিরচেনা গন্ধ, ভজুডোমের সেই পচা ধূপের গন্ধ। আমি বুঝতে পারলাম ভজুডোম আসলে কোনো পাহারাদার নয়। সে হলো এই শ্মশানের সেই শয়তান যে মৃতদের জাগিয়ে তোলে। সে জানলার ওপাশে এসে দাঁড়ালো। তার সেই উজ্জ্বল চোখ দুটো দিয়ে সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, অতনু, তোর শরীরটা বড় সুন্দর। আমার চিতার জন্য এমন একটা সতেজ কাঠের প্রয়োজন ছিল। সে তার কোদালটা জানলার গ্রিলের ভেতর দিয়ে ঢুকিয়ে দিল। গ্রিলগুলো যেন মোমের মতো গলে গেল। আমি অনুভব করলাম সেই কোদালের শীতল ধারালো ফলাটা আমার গলার কাছে এসে ঠেকেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার গলার স্বর বের হলো না। মনে হলো আমার জিভটাকে যেন পাথর দিয়ে চেপে ধরেছে কেউ। হঠাৎ করে শ্মশানের মাঝখানে থাকা সেই বিশাল বটগাছটা একটা বিকট শব্দে ফেটে গেল। গাছটা ফেটে যাওয়ার সাথে সাথে সেখান থেকে হাজার হাজার কালো পোকা বেরিয়ে এলো। সেই পোকাগুলো কেবিনের ভেতরে ঢুকে আমার সারা শরীরে ছড়িয়ে পড়তে লাগলো। তাদের কামড়ে আমার চামড়া যেন জ্বলে যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছিলাম ভজুডোম এবার কেবিনের ভেতরে ঢুকে আসছে। তার হাঁটার কোনো শব্দ নেই, শুধু তার হাড়ের কটকট আওয়াজটা সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। সে আমার দিকে ঝুঁকে এলো। আমি তার মুখের ভেতরটা দেখতে পেলাম। সেখানে কোনো জিভ নেই, শুধু কয়েকটা কিলবিল করা পোকা নড়ছে। সে তার সেই হাড়ের হাত দিয়ে আমার বুকটা স্পর্শ করল। আমি অনুভব করলাম আমার হৃৎপিণ্ডটা যেন বরফ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা ঘন্টার আওয়াজ ভেসে এলো। গ্রামের মন্দিরের সেই ভোরের ঘন্টা। ঘন্টার আওয়াজ পাওয়ার সাথে সাথে ভজুডোমের চেহারাটা বদলে যেতে লাগলো। তার শরীরের ছাইগুলো ছুড়ছুড় করে মেঝেতে পড়ে গেল। সে একটা যন্ত্রণাকাতর চিৎকার করে ধীরে ধীরে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো। যাওয়ার আগে সে আমার দিকে তাকিয়ে এক বিভৎস হাসি হাসলো আর বলল, আমি আবার আসবো অতনু। এই শ্মশানে তোর জন্য একটা চিতা আমি সাজিয়ে রেখেছি। আজ না হোক অন্য কোনো অমাবস্যায় তুই আমার কাছে আসবি। যখন ভোরের আলো ফুটল, আমি কেবিনের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়েছিলাম। লেবাররা এসে যখন দরজা ভাঙল, তারা দেখল কেবিনটা তছনছ হয়ে গেছে।
জানলা দরজা সব দুমড়ে মুচড়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, মেঝেতে কোনো পায়ের ছাপ নেই। সারা ঘরে শুধু ছড়িয়ে আছে মানুষের হাড়ের গুঁড়ো আর চিতার ছাই। পুলিশ তদন্ত করল, কিন্তু কিছুই পাওয়া গেল না। তবে ভোজুডোমের সেই লোহার কোদালটা আজও সেই বটগাছের নিচেই পড়ে আছে। আর আশ্চর্যের বিষয় কি জানেন? সেই কোদালের হাতলে আজও তাজা রক্তের দাগ লেগে থাকে। প্রতি অমাবস্যার রাতে রাক্ষসখালী গ্রামের মানুষ আজও শুনতে পায় শ্মশানের দিক থেকে মাটি খোঁড়ার শব্দ। আমি আজও রাতে ঘুমাতে পারি না। আমার ঘরের সিলিং ফ্যানের শব্দের মাঝে আমি শুনতে পাই ভোজুডোমের সেই ফিসফিসানি। আমার গলার সেই 4টি আঁচড়ের দাগ আজও অমাবস্যায় জ্বালা করে ওঠে। আমি জানি আমি হয়তো পালিয়ে এসেছি, কিন্তু আমার আত্মার একটা অংশ আজও ওই রাক্ষসখালী শ্মশানের চিতার আগুনে পুড়ছে। আপনারা যারা এই কাহিনী শুনছেন, সাবধান, নিশিরাত কিন্তু এখনো শেষ হয়নি। যদি কখনো রাতের বেলা কারো পরিচিত ডাক শোনেন, ভুলেও পেছনে তাকাবেন না, কারণ কে জানে হয়তো রাক্ষসখালীর সেই প্রহরী এবার আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছে।